যদি গুচ্ছতে তোমার একটা সিট লাগে আর এই প্রস্তুতি নিতে গিয়ে ফিজিক্স যদি তোমার বাধা হয়ে থাকে, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে 25টা কোশ্চেনের মধ্যে 15 প্লাস কারেক্ট করা বা 15টা কারেক্ট করা। ঠিক আছে, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ তুমি বিগত দিনে পরীক্ষা দিতে গিয়ে বুঝতে পেরেছো যে কখনোই অ্যাডমিশন টেস্টে অন্তত যে 25-এর মধ্যে 25 টার্গেট করে পরীক্ষা দেওয়া ঠিক না, বা 25-এর মধ্যে আমাকে 20টায় পারতে হবে এরকম টার্গেট করা ঠিক না। সবচেয়ে সেফ জোন হচ্ছে ফিজিক্সে তুমি যদি 15টা কারেক্ট করতে পারো এবং বাকি সব সাবজেক্টে যদি তুমি 15 করে কারেক্ট করতে পারো, 4-15 60 মার্ক হয়। আর এই 60 মার্ক পাইলে তুমি খুব ভালো একটা মানে সাবজেক্ট এবং ভালো একটা ভার্সিটিতে ইনশাল্লাহ তুমি অনায়াসে জায়গা করে ফেলবা। ঠিক আছে, তো এই ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমার যে তোমাদের জন্য আজকে আমি মোটামুটি যারা কিচ্ছু পড়ো নাই, কিভাবে পড়াশোনা করবা, কিভাবে থিম নিবা, একেবারে থিসিস করে একেবারে লজিক্যাল ওয়েতে আমি তোমাদের সামনে আজকে রিপ্রেজেন্ট করতে চলেছি যে জিএসটি ফিজিক্সের মাস্টার ক্লাস সাজেশন। অর্থাৎ এটা 2টা পর্ব থাকবে। আজকে প্রথম পর্ব। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র কিভাবে তুমি প্রিপারেশন নিবা, কোন কোন জায়গাগুলো নক করবা এবং গুচ্ছের কোশ্চেন কেমন হতে পারে, ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো আমরা যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তো শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এমনভাবে ডিজাইন করব আমরা যেন কোনোভাবে এই প্রিপারেশনের বাইরে এবং এই টপিকগুলোর বাইরে যেন না নেওয়া হয়। ওকে, তো প্রথমেই আমরা দেখো ভেক্টর দিয়ে শুরু করব। তোমার সামনে এখন ভেক্টর অধ্যায় ডায়াগ্রাম আমি রেডি করছি। তো প্রথমে আসলে টাইপটা তোমাকে বুঝতে হবে। দেখো, তুমি যদি ভার্সিটি মানে পরীক্ষা দিয়ে থাকো, তুমি কিন্তু বুঝে গেছো যে আসলে কিভাবে কোন কোন টপিকগুলো বেশি এসেছে। তো দেখো আমি সুন্দর একটা তোমাকে ধারণা দিচ্ছি। দেখো ভেক্টর অধ্যায়ে এখানে টাইপ যদি আমি দেখি, যেখানে সূত্র সমীকরণ একটা জায়গা রয়েছে, ম্যাথ এবং হচ্ছে থিওরি। হ্যাঁ, এগুলো তোমাকে সবগুলো ভালো করে পড়তে হবে। তো দেখো যে সূত্র সমীকরণ আসলে কোন জায়গাগুলো আমরা টাচ করব বা কোন জায়গাগুলো আসলে কিভাবে দেখবো, হ্যাঁ বুঝছোর জন্য। তো দেখো সূত্র সমীকরণ সবচেয়ে টপ টপিক গুলো হচ্ছে এই যে আই জে কে সম্পর্কিত সকল কিছু। ঠিক আছে, এই যে আমরা পড়ে আসছি না যে আই ডট আই, তারপরে হচ্ছে তোমার জে ডট জে, তারপরে কে ক্রস কে, তারপর হচ্ছে আই ক্রস আই, এই রিলেটেড যা কিছু হচ্ছে তোমাকে সুন্দর করে দেখতে হবে এবং সূত্র সমীকরণে একক ভেক্টরের সূত্রটা দেখতে হবে এবং মান নির্ণয়। ঠিক আছে, মান নির্ণয় যে দুটি স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে সেই জায়গাটা। আচ্ছা, ত্রিভুজ সূত্রটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে দুইটা ভেক্টর একই দিকে থাকবে এবং লব্ধি তার বিপরীত দিকে থাকবে। লব্ধির মান ও দিকের সূত্র দেখতে হবে। লন রোলার ঠেলা বা টানার যে কন্ডিশনটা রয়েছে সেটা দেখতে হবে। বন্টন বিনিময় সংযোগ তো খুবই গুরুত্বপূর্ণ, যে বন্টনটা তোমরা সবাই জানি যে এম, এখানে হবে তোমার এ প্লাস বি, ভালো করে বুঝো। আর এখানে হবে হচ্ছে এম এ, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার এম বি, বুঝতে পারছো? আচ্ছা, বিনিময়টা তো আমরা সবাই জানি যে এ প্লাস বি এবং হচ্ছে বি প্লাস এ এবং হচ্ছে বি প্লাস এ। তো এই যে সংযোগ বিনিময় বন্টন আমি জাস্ট তোমাকে টাচ করাচ্ছি, আগে ডায়াগ্রামটা রেডি করে দিচ্ছি। এইভাবে আমরা প্রিপারেশন নিব, এইভাবে আমরা সাজেশন দিব এবং এইভাবে আমরা ম্যারাথন ক্লাসগুলো সাজাবো ইনশাআল্লাহ। ওকে, ত্রিভুজের সাইন সূত্র, লম্ব বিক্ষেপ অর্থাৎ এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, বি বরাবর এর লম্ব বিক্ষেপ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো যে গ্রেডিয়েন্ট এবং কালের শর্ত, ক্ষেত্রফল সংক্রান্ত ক্রস গুণনের ক্ষেত্রে ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্যা রয়েছে, অর্থাৎ ওই যে দুইটা ভেক্টর তোমার হচ্ছে যে সামুদ্রিকের বলবে যে দুইটা বাহু থাকতে পারে, এরপর দুইটা কর্ণ থাকতে পারে, তাহলে ক্ষেত্রফল কেমন সেটা জানতে যেতে পারে। অভিলম্ব তলে একক ভেক্টর, এই যে বিষয়বস্তুগুলো রয়েছে এই টপিকগুলো সূত্র সমীকরণ তোমাকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে। আচ্ছা, তো এবার লক্ষ্য করো যে টাইপ থিওরিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো এই জিনিসগুলো অনেকবার আসছে যে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি মডুলাস হলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলো সরাসরি কোশ্চেন চলে আসতে পারে। হ্যাঁ, এরপর এ ডট বি এবং ই ক্রস বি করলে 45 ডিগ্রি, তারপরে এ ডট বি হোল স্কয়ার এবং ই ক্রস হোল স্কয়ার এটা হলো এ স্কয়ার বি স্কয়ার। তো এই জিনিসগুলো খুব ভালো করে একটু দেখিও। হ্যাঁ, এই জিনিসগুলো খুব ভালো করে একটু দেখিও। আচ্ছা, এবার বিশেষ ক্ষেত্রগুলো একটু দেখো। বিশেষ ক্ষেত্রগুলো হচ্ছে যে এই যে সুন্দর করে দেওয়া আছে যে আলফার মান হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি হলে স্কেলার গুণফলে কেমন হবে, ভেক্টর গুণফলে কেমন হবে, এই ছকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসো আবারও মানে থিওরির জন্য আবার দেখবো যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কালের শর্ত, সেটা থিওরিতেও পড়ে যায়। সেটা তো আমি ইয়েতে দিলাম, সেটা হয়ে যায়। ভেক্টর প্রকারভেদগুলো একটু দেখতে হবে। ভেক্টর প্রকারভেদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, বিপ্রতীপ, তারপর হচ্ছে তোমার সমান, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বিপরীত। এই যে এই বিষয়বস্তু যেগুলো রয়েছে এই জিনিসগুলো বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, সমান বিপরীত, আবার একক ভেক্টর আছে, আয়তাকক ভেক্টর আছে, এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এবার আসো টাইপ ম্যাথ। আমরা যে টাইপ ম্যাথে চলে যাই, তো টাইপ ম্যাথে যদি আমরা যাই তাহলে এই টাইপ ম্যাথগুলো কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
মানে অবশ্যই এটা তোমার অবশ্যই জানা উচিত এবং তুমি জানো অবশ্যই, সেটা হচ্ছে ডট গুণন এবং ক্রস গুণন সংক্রান্ত। তো ডট গুণনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পরস্পর লম্ব হওয়ার শর্ত, অবশ্যই পরস্পর লম্ব হওয়ার শর্ত। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে তোমাকে, পরস্পর লম্ব হওয়ার শর্ত। এরপর হচ্ছে তোমার ক্রস গুণন। হ্যাঁ, ক্রস গুণনে হচ্ছে কি পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। আমরা যদি মানে ইয়ে করি পরস্পর তোমার হচ্ছে সমান্তরাল, সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত মানে ক্রস গুণন। এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আরো কয়েকটা জিনিস, যে মধ্যবর্তী কোণ নির্ণয়। হ্যাঁ, মধ্যবর্তী কোণ, তারপরে হচ্ছে তোমার সামান্তরিক সূত্র দিয়ে ম্যাথগুলো দেখতে হবে, সামান্তরিক সূত্র এগুলো দিয়ে বেশি দেখতে হবে। তবে এই যে ডট গুণ এবং ক্রস গুণের মধ্যে যতগুলো ব্যাপার আছে এগুলো তো সব পড়াই দেবো ইনশাল্লাহ। এই জিনিসগুলোর মধ্যে সবগুলো তোমাকে সলভ করতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রেডিয়েন্ট এবং হচ্ছে ডাইভারজেন্স। গ্রেডিয়েন্ট এবং হচ্ছে ডাইভারজেন্স, এই দুইটা জিনিস একটু ভালো করে দেখতে হবে ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে। ডাইভারজেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার থেকে ডাইভারজেন্স থেকে আসলে প্রশ্ন অনেকবার এসেছে। ডাইভারজেন্স গ্রেডিয়েন্টটা ক্যালকুলাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং হ্যাঁ, এখানে মান নির্ণয়ের বিষয়টা রয়েছে, যে মান নির্ণয়টাও তোমাকে দেখতে হবে, যে বিভিন্ন স্থানাঙ্ক থাকবে সেখান থেকে, তো এইগুলাই। আর আরেকটা হচ্ছে কি দেখো, ডট গুণের মধ্যে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ, লম্ব অভিক্ষেপ এবং উপাংশ এগুলা তোমাকে ম্যাথ টাচ করা লাগবে। ঠিক আছে, লম্ব, আচ্ছা, তোমার হচ্ছে উপাংশ, লম্ব অভিক্ষেপ বা উপাংশ এগুলো তোমাকে টাচ করতে হবে, এগুলো তোমাকে টাচ করতে হবে। তাহলে ডট গুণন, ক্রস গুণন, মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে তোমার ডট গুণনের মধ্যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, লম্ব অভিক্ষেপ, উপাংশ। তো এই যে এই বিষয়গুলো আসলে তোমার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই কটা হচ্ছে তোমাকে ম্যাথ দেখাই লাগবে, মানে দেখাই লাগবে কোনো রকম হবে না। আর তুমি আরেকটা জিনিস দেখতে পারো, মানুষ প্লাস বৃষ্টিটা একটু দেখতে পারো, আপেক্ষিক বেগের অপশন মানুষ প্লাস বৃষ্টি, খুবই সিম্পল যে বিষয়গুলো রয়েছে সেগুলো। বাস এইটা তোমার ভেক্টরের ডায়াগ্রাম। ঠিক আছে, এবার আসো নিউটনের বলবিদ্যা। নিউটনের বলবিদ্যা কোন রকম কোনো কথা ছাড়া একক মাত্রা যতগুলো আছে সবগুলো শেষ করতে হবে। এবং এখানে সুন্দর করে আমি চার্ট দিয়ে দিছি, বল, ভরবেগ, দ্বন্দ্ব বা কাপল টর্ক, দ্বন্দ্বের ভ্রামক, কৌণিক ভরবেগ, তারপর নিউটন কেজি মিটার পার সেকেন্ড, নিউটন মিটার কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এবং যা লাগবে আর কি। ঠিক আছে, যতটুকু দরকার মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন এখানে। ঠিক আছে, মাত্রাগুলো দেখে নিবা। এরপরে টাইপ সূত্র সমীকরণে আমি তোমাকে বলতে চাচ্ছি যে সূত্র সমীকরণ বলতে তোমাকে বোঝাচ্ছে যে আসলে কনভারসেশন। তো কনভারসেশনের মধ্যে কয়েকটা বিষয় বেশি মানে আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কি। যেমন হচ্ছে কৌণিক ভরবেগ, হ্যাঁ, এবং হচ্ছে কৌণিক ভরবেগ, এই জায়গাটা তোমাকে দেখতে হবে। এবং আরেকটা দেখতে হবে প্রযুক্ত টর্ক, প্রযুক্ত টর্ক রিলেটেড খুব ভালো করে দেখা লাগবে। এবং জড়তার ভ্রামক এ টু জেড, জড়তার ভ্রামকের উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ভার্সিটিতে এসেছে। জড়তার ভ্রামক, ঠিক আছে, এ টু জেড, জড়তার ভ্রামক এ টু জেড এগুলো তোমাকে দেখতে হবে। জড়তার ভ্রামক তোমাকে এ টু জেড, জড়তার ভ্রামক তোমাকে এ টু জেড দেখতে হবে, মানে এটা নিয়ে কোনো রকমের কোনো সংশয় রাখা যাবে না, জড়তার ভ্রামকে এ টু জেড। এবং 25-এ কিন্তু অনেক কোশ্চেন এসেছে এই জায়গাগুলো থেকে, তাহলে যেগুলো থেকে এসেছে সেই জিনিসগুলো আমরা খুব ভালো করে দেখবো। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। দেখো যে এল মানে হচ্ছে কি আরপি সাইন থিটা, এটা অনেকবার আসে আর কি। হ্যাঁ, আরপি সাইন থিটা, তো দেখো সেখান থেকে আমরা আরপি পাই, সেখান থেকে আমরা আরপি মানে হচ্ছে এমভি পাই, এরপর হচ্ছে আর এমভি মানে হচ্ছে ওমেগা আর। ঠিক আছে, এখন দেখো যে এই আর আর গুণ করে দাও, তাহলে এম আর স্কয়ার হচ্ছে ওমেগা পাই, তারপরে আই এবং ওমেগা পাই। ঠিক আছে, তো এই আরপি কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে আর ক্রস পি, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। টর্ক, টর্ক মানে হচ্ছে টাও, টর্ক মানে হচ্ছে টাও, টাও মানে হচ্ছে তোমার আর এফ সাইন থিটা। ঠিক আছে, আর এফ সাইন থিটা। ওকে, এখন দেখো আর এফ মানে আবার এম এ বলা যায়। ঠিক আছে, তো এটাকে তুমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, আর ক্রস এফ, এটাও রিপ্রেজেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আর, ঠিক আছে, এম, এ মানে আবার হচ্ছে আর আলফা, বুঝছো কিনা? তাহলে এখন দেখো আর স্কোয়ার এম আলফা, তার মানে আমরা বলতে পারি এম আর স্কোয়ার আলফা। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আলফা, তাহলে এটা হচ্ছে টাও, এটা হচ্ছে টাও, এটা হচ্ছে টাও, এটা হচ্ছে টাও, এটা হচ্ছে টাও। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, তুমি এই জায়গাগুলো নিজের কোনটা সঠিক এই টাইপের আসে। আর জড়তার ভ্রামক হচ্ছে উপপাদ্য হচ্ছে দুইটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, এটা হচ্ছে লম্ব অক্ষ এবং আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ। লম্ব অক্ষ, ঠিক আছে, ওকে, আই জেড মানে হচ্ছে আই এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, এবং আরেকটা হচ্ছে সমান্তরাল, আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ, আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ, সমান্তরাল অক্ষ, সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওকে, সেটা হচ্ছে কি আই মানে হচ্ছে আই জি, ঠিক আছে,
প্লাস হচ্ছে এম আর স্কোয়ার বা হচ্ছে এম এইচ স্কোয়ার। এই যে বিষয়গুলো রয়েছে, লম্ব অক্ষ, এটা হচ্ছে সমান্তরাল অক্ষ, এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় তোমাকে রাখতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা তোমাকে বলবো যে কৌণিক অংশটা, কৌণিক অংশটা খুব ভালো করে আত্মস্থ রাখতে হবে। যে কৌণিক অংশটা দেখো, এই জিনিসগুলো থেকে কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে কৌণিক অংশর ব্যাপারটা তুমি কোনগুলো, এই দেখো ভি মানে হচ্ছে ওমেগার, ওমেগা মানে হচ্ছে দেখো 2 পাই n/t একটা, ওমেগা মানে হচ্ছে 2 পাই f একটা, ওমেগা মানে হচ্ছে 2 পাই/t একটা। এই যে কনভারসেশন গুলো, এবং এটার সাথে সাথে এস মানে হচ্ছে আর থিটা, এবং এটার সাথে সাথে একটা আরেকটা হচ্ছে এ মানে হচ্ছে আর আলফা, এই জিনিসগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এরপরে আসো টাইপ ম্যাথ, আমরা যে টাইপ ম্যাথে চলে যাই, টাইপ ম্যাথে যদি যাই তাহলে দেখো প্রথমে বলছে বল ভর ও ত্বরণ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ। তার মানে এই যে দেখো সামেশন এফ মানে এম এ আমি বলতে পারি, এবং এই জায়গাটাতে যদি আমি তোমাকে একটু কনভারসেশনটা দেখাই, এই যে দেখো এরকম এফ মানে হচ্ছে এম এ, তাহলে এম এটাকে ভাঙলে ডেল ভি ডেল টি হয়, এটা একটা হয়। আবার এটাকে হয় তোমার হচ্ছে ভি স্কোয়ার বাই হচ্ছে 2s, দ্যাটস মিন এম ভি স্কোয়ার বাই 2s, এটা একটা কনভারসেশন হয়। এবং আরেকটা হয় 2ms বাই হচ্ছে টি স্কোয়ার। এগুলো সবই কার সূত্র বলো তো, এফ এর সূত্র। এর মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে। লিফট সংক্রান্ত, লিফট সংক্রান্ত উপরে এবং হচ্ছে নিচে, উপরে এবং কি উপরে ওঠা এবং হচ্ছে নিচে নামা, এই জায়গাটা দেখতে হবে তোমাকে। রকেট সংক্রান্ত খুব একটা গুরুত্বপূর্ণ না, একবার দেখলে দেখতে পারো, এটা এরকম না। কিন্তু ভরবেগের সংরক্ষণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ভরবেগের সংরক্ষণের মধ্যে কোনটা বলতো, দুটি বস্তুর দুটি বস্তুর দুটি বস্তুর সংঘর্ষের পর মিলিত বেগ, দুটি বস্তুর সংঘর্ষের পর মিলিত বেগ, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সংঘর্ষের পর মিলিত বেগ, বুঝতে পেরেছো? মিলিত বেগ, যে একই দিকে প্লাস আর বিপরীত দিকে মাইনাস, তার মানে ভি ইজ ইকুয়াল টু এটা m1u1 প্লাস হচ্ছে m2u2, আর এখানে আমি বললাম হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। দ্যাটস মিন আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে তুমি ভরবেগের সংরক্ষণের যে টপিকগুলো রয়েছে খুব ভালো করে দেখবা। হ্যাঁ, এবং ঘর্ষণ সংক্রান্ত, ঘর্ষণ সংক্রান্ত এখানে দুইটা জিনিস দেখলে হবে, একটা হচ্ছে স্থিতি এবং আরেকটা হচ্ছে গতি। স্থিতি ঘর্ষণ এবং আরেকটা কি গতীয় ঘর্ষণ রিলেটেড তোমাকে দেখতে হবে। এরপরে ঘাত বল, বলের ঘাত, এটা এটা গুরুত্বপূর্ণ। এবং কেন্দ্রমুখী বল ও ত্বরণ, তার মানে কেন্দ্রমুখী বল হচ্ছে কি এফ মানে হচ্ছে এম ভি স্কয়ার আর, আর কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে ভি স্কয়ার আর, এগুলো তোমাকে দেখতে হবে। বুঝতে পারছো? তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই যে 7টা টপিক বললাম, এই 7টা টপিক হচ্ছে ম্যাথের জন্য, যদি ম্যাথ চলে আসে। আচ্ছা, এবার টাইপ থিওরি, থিওরিগুলো আবার তোমাকে ভালো করে দেখতে হবে। থিওরির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক বল। এই মৌলিক বলের রিলেটেড যা যা আমি এর ছকে দিয়েছি, আমি তো পিডিএফটা এখানে দিয়ে দিচ্ছি, তোমাকে সব সুন্দর করে দেখে যেতে হবে। মৌলিক বল নিয়ে কোনো রকমের কোনো আপোষ করা যাবে না। এবার আসো মৌলিক বল, এরপর আরো কিন্তু কিছু বিষয় রয়েছে, বাট আমি হাইলাইটিং করে তোমাকে বোঝানোর জন্য বোঝানোর চেষ্টা করছি যে মৌলিক বলের ঘরটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আরো অনেক কিছু থিওরিগুলো আছে, সেগুলো তো আমি দিবই, সেগুলো নিয়ে তো আলোচনা করবোই, বাট এই যে একটা ডায়াগ্রাম আমি তোমাকে, মানে একটা স্পষ্ট ধারণা, ঠিক আছে? ওকে, এবার আসো কাজ ক্ষমতা শক্তি, ইয়াস একক মাত্রা অবশ্যই পড়তে হবে। ইলেকট্রন ভোল্ট কার একক, ইলেকট্রন ভোল্ট কার একক, এটা খুবই আসে। তারপরে মানে শক্তির একক, জুল কার একক শক্তি, অশ্ব ক্ষমতা 1 HP মানে 746 ওয়াট, 1 HP মানে হচ্ছে 746 ওয়াট, যা আসতে পারে। ঠিক আছে, এই যে দেখো প্রত্যেকটা একক মাত্রা দিয়ে রেখেছি, এবং এই কিছু সংখ্যাগত মান, এগুলো কিছু সংখ্যাগত মানও তোমাকে দেখতে হবে, বলা যায় না, চলে আসতে পারে সংখ্যাগত মান। হ্যাঁ, আচ্ছা দেখো ফিজিক্সের 25টা কোশ্চেনের মধ্যে ম্যাথ আসতে পারে 13 থেকে 14টা বা 12 থেকে 13টা, ম্যাক্সিমাম একক মাত্রা আসবে, সূত্র সমীকরণ, এগুলো থেকে কিন্তু মানে দিবে ভাই, এগুলো দিবে। এই জন্য তোমাকে সব দিকে সচেতন হইতে হবে, কারণ তুমি এখানে স্ট্রাগল করতেছো যেভাবে হোক, যে আমার 15 মার্ক কারেক্ট করতে পারলে ইনাফ। ওকে, এবার টাইপ সূত্র সমীকরণ এখানে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে ইকে মানে হচ্ছে পি স্কয়ার বাই 2m, এটা বেশি আসে। ইকে মানে পি স্কয়ার বাই 2m, বা এটা আসতে পারে যে ইকে প্রপোর্শনাল ভি স্কয়ার, এখান থেকে আসে। আর এই দুজনের গ্রাফটা আসলে একই, এই দুজনের গ্রাফটা আসলে একই, এই যে পরাবৃত্তাকার এবং এটা হচ্ছে পরাবৃত্তাকার। এখানে সূত্র সমীকরণের সবচেয়ে হাইলাইটিং জায়গা একটা, ইকে মানে পি স্কয়ার বাই 2m, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে ইকে, আর এটাকে বলবো হচ্ছে কি আমাদের হচ্ছে পি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এই যে এটা হচ্ছে ইকে প্রপোর্শনাল, প্রপোর্শনাল হচ্ছে পি স্কয়ার, আর ইকে প্রপোর্শনাল ভি স্কয়ার, এটা হচ্ছে ইকে, আর এটা হচ্ছে তোমার ভি। তো এই যে ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে। গ্রাফটা হচ্ছে পরাবৃত্তাকার, গ্রাফটা হচ্ছে পরাবৃত্তাকার, এই জায়গাগুলো তোমাকে খুব মানে নিট অ্যান্ড ক্লিন একটা ধারণা রাখা লাগবে। ঠিক আছে, সবচেয়ে এটাই বেশি আসে। আর আসতে পারে কোয়া চৌবাচ্চা রিলেটেড কিছু সমীকরণ, যেমন ডাব্লু মানে হচ্ছে mgs/2, mgs/2, এটা হচ্ছে পরিপূর্ণ কোয়া বা চৌবাচ্চা খালি করতে কৃত কাজ। পরিপূর্ণ কোয়া বা পরিপূর্ণ কোয়া বা চৌবাচ্চা, কোয়া বা চৌবাচ্চা, কোয়া বা চৌবাচ্চা খালি করতে,
চৌবাচ্চা, খালি করতে কৃতকাজ, খালি করতে কৃতকাজ, খালি করতে কৃতকাজ। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এরপর অর্ধপূর্ণ হচ্ছে ডাব্লু মানে হচ্ছে এমজি, 3h/4, ডাব্লু মানে হচ্ছে এমজি, এটা হচ্ছে h/4। তাহলে এটা হচ্ছে তোমার অর্ধপূর্ণ, এটা হচ্ছে তোমার অর্ধপূর্ণ, আর এইটা হচ্ছে তোমার পরিপূর্ণের অর্ধেক, পরিপূর্ণের অর্ধেক। এই কন্ডিশনগুলো তোমাকে খুব ভালো করে মাথায় রাখা লাগবে, সূত্র সমীকরণে বলছি। আচ্ছা, এবার আসো ম্যাথগুলো কি কি করবো। ধ্রুব বল দ্বারা কৃত কাজ, দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, শক্তি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, পূর্ব মুহূর্তে যে কোনো শক্তি চাইলে, পূর্ব মুহূর্তে যে কোনো শক্তি চাইলে, যে কোনো শক্তি চাইলে, সেই সূত্রটা কি বলতো, শক্তি চাইলে হচ্ছে কি যে mgh। ওকে, তারপরে এক্স উচ্চতা ইকে ও ইপি এর এন গুণের যে শর্তগুলো রয়েছে, যেমন এক্স উচ্চতা ইপি এর এন গুণ হলে ns n+1 একটা আছে, আর সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে এটা, যে এক্স মানে হচ্ছে h n+1 যদি এন গুণ হয়, হ্যাঁ, যে গতিশক্তি বিভবের সাথে দ্বিগুণ বা তিন গুণ এরকম হতে পারে। আর এক্স উচ্চতায় ইপি কে এর এন গুণ হলে তখন এটা দিয়ে আমরা পরিবর্তন করি। এবং কৃতকাজ গতিশক্তির পরিবর্তন, তার মানে দেখো এটা দিয়ে বেশি আসতে পারে, হাফ এমভি স্কোয়ার মানে হচ্ছে কিন্তু ডাব্লু। হ্যাঁ, আবার এরকম হতে পারে যে হাফ এমভি স্কোয়ার মানে হচ্ছে হাফ এক্স স্কোয়ার। স্প্রিং রিলেটেড এই দুইটা সূত্র দিয়ে ম্যাথ চলে আসতে পারে। স্প্রিং সংক্রান্ত গাণিতিক প্রয়োগের মধ্যে এটা পড়ে যাবে। ক্ষমতা সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে এখানে তুমি যদি সবচেয়ে 3 স্টার বলো সেটা হচ্ছে ক্ষমতা সংক্রান্ত। এবং ক্ষমতার একটা কনভারসেশন এখানে দিয়ে রেখেছি, রৈখিক গতির জন্য পি মানে ডাব্লিউ/টি, ডাব্লিউ কে এফ/টি লেখা যায়, এফ বি লেখা যায়। তাহলে এই যে ক্ষমতার যে কনভারসেশন গুলো এখানে তো আছে, বাট তুমি সবচেয়ে বেশি মনোযোগ দিবা পি মানে হচ্ছে ডাব্লিউ/টি, এটা হচ্ছে এফ/টি, এবং এটা হচ্ছে এফ/টি মানে ফি। ঠিক আছে, আর পি মানে হচ্ছে ডাব্লিউ/টি, এটাকে বলবো আমরা হচ্ছে এফ/টি, বা আমি বলবো যে এফ/টি, এবং হচ্ছে এফ, আচ্ছা, এবং এইচ/টি। হ্যাঁ, এইচ/টি মানে হচ্ছে তোমার মানে আমরা এটাকে ইয়ে করতে পারি, এফ মানে এমজিএস, এটাকে বলতে পারি এমজিএস। ওকে, তো এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে এমজিএস বাই হচ্ছে টি, দ্যাটস মিন এমজিভি। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই টাইপ ম্যাথগুলো তোমাকে দেখতে হবে। এবার আসো থিওরিতে আমরা দেখো যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, বিভিন্ন কাজের যে চার্ট আমি দিয়ে দিয়েছি, এগুলো তুমি এক পলক করে একবার দেখে নাও। এগুলো দেখতে হবে, এর মধ্যে যে কোনো একটা কমন চলে আসতে পারে। এবং সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলে যে উদাহরণগুলো রয়েছে সেটা আসে, উদাহরণগুলো তোমাকে দেখতে হবে। ঠিক আছে, থিওরির জন্য। ওকে, তারপরে আসো অভিকর্ষ কাজের যে উদাহরণগুলো সেগুলো একটু দেখতে হবে, যেমন বস্তু উপরে ওঠানো, বস্তু নিচে নামানো, আনুতল বে বস্তু উপরে ওঠা, আনুতল বে বস্তু নিচে নামা। উদাহরণগুলো দেখো যে শক্তির যে রূপান্তর রয়েছে, যে টারবাইনে ঘুরে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে, যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে, বৈদ্যুতিক শক্তি বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে, বৈদ্যুতিক স্ত্রীকে তড়িৎ চালনা করলে তাপ উৎপন্ন হয়, বিদ্যুৎ শক্তি সেটা তাপ শক্তিতে। মানে এই যে বিভিন্ন যে থিওরিগুলো লাগবে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, এবং আশা করি তুমি এগুলো পড়লেই তুমি জাস্ট স্যাটিসফাইড থাকবে ইনশাল্লাহ। ওকে, তো যেহেতু চলে আসলাম এখানে, তো দেখো যে আমি রমজান মাস উপলক্ষে একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হচ্ছে যে আমি মাত্র 150 টাকা কোর্স ফিতে যারা ফিজিক্স নিয়ে সমস্যা ফেস করছো, শুধু ফিজিক্স নিয়ে সমস্যা ফেস করছো তাদের জন্য এই কোর্স। আমি আবার বলছি, যারা সমস্যা ফেস করছো সবার জন্য নয়। যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছো তারা সাইডে চলে যাবে অবশ্যই, কিন্তু যারা স্ট্রাগল করতেছে এখনো যাদের কামব্যাক ভালো করে দেওয়া হয় নাই, বা তোমরা যারা অনেক এরকম ছিল না যে বিভাগ পরিবর্তন করে বিভিন্ন জায়গায় প্রিপারেশন নিয়েছিলা, কিন্তু তোমাদের এখন কোনো উপায় না থাকার কারণে জিএসটিতে আবারও বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হচ্ছে, তারা শুধুমাত্র ফিজিক্সের জন্য আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখো যে কনফার্ম 15 কোশ্চেন, মানে কমন ব্যাচ। আমি ভাই 15টা কোশ্চেন, আমি তোমাকে 15টা কোশ্চেন কমন নিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং দিব ইনশাল্লাহ। এতটুকু আমি তোমাকে করে দেবো, কারণ গত বছরের ট্র্যাক রেকর্ড এবং যে সাজেশনগুলো এবারও প্রোভাইড করেছে সেই ট্র্যাক রেকর্ড থেকে এটা মানে 15টা আমি মানে দিব ইনশাল্লাহ। এটা তোমরা এই বিশ্বাসটা আমার উপরে রাখতে পারো। তুমি সেখানে আমার কাছ থেকে 10 ক্লাস পাবা, সাজেশন, আমার যে স্পেশাল সাজেশন পিডিএফ থাকে সেটা আবার নতুন করে আরেক রকম করে সাজাচ্ছি, কারণ একদম গুচ্ছ রিলেটেড, এবং হ্যান্ড ক্যালকুলেশন যে সমস্যা সেটা পাবা। আমি ক্লাস স্টার্ট করবো হচ্ছে 20 রোজাতে, অর্থাৎ ঈদের আগে 5টা ক্লাস নিব, ঈদের পরে 5টা ক্লাস নিব। এই 10টা ক্লাসে ফুল ফিজিক্সের মানে ঝামেলাটা শেষ করে দেবো এবং প্রত্যেকটা লাইভ ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং কোর্স ফি মাত্র 150 টাকা রেখেছি। আমি এখনো মানে ওয়েবসাইটে লঞ্চ করিনি। তোমরা যারা কোর্সটা নিতে চাও তার ডেসক্রিপশন বক্সে দেখো একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা পূরণ করে রাখো। আমরা কোর্স যেদিন লঞ্চ করবো সেদিন তোমাদের ফোনে এসএমএস চলে যাবে, তোমরা তখন পারচেস করে নিও। ঠিক আছে, তো বাদ বাকি তো সবই নর্মাল ইস্যু, যে এখানে ওয়েবসাইটে তুমি যাবা, জাস্ট লগ ইন করে তুমি ভর্তি হয়ে যাবা।
তো এটা তো তুমি জানো। সো এটা হচ্ছে একটা আমার ছোট উদ্যোগ। তো তোমরা এই কোর্সে ভরসা রাখতে পারো। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে শুধু ফিজিক্স নিয়ে কাজ করার। অর্থাৎ ফিজিক্সের যে প্রবলেমগুলো তোমাদের ফেস করছো, অনেকে আমাকে মেসেজ দিয়েছো যে ফিজিক্স নিয়ে এখনো প্রবলেম ফেস করছো, তারা এই কোর্সটা নিতে পারো এবং এটা খুবই একটা স্যাটিসফাইড কোর্স হবে ইনশাল্লাহ তোমাদের জন্য। ওকে, এবার আসো মহাকর্ষ অভিকর্ষ। তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখানে হচ্ছে পূরণ করে রাখো। আই থিঙ্ক আমি তোমাকে, আমাদের প্রতিনিধিরা তোমাকে জানিয়ে দিবে কবে থেকে ক্লাসটা শুরু হচ্ছে বা কবে থেকে কোর্স লঞ্চ হচ্ছে। ওকে, মহাকর্ষ বিকর্ষ যে ব্যাপারটা দেখো, মহাকর্ষ বিকর্ষের ব্যাপারটা এখানে হচ্ছে একক মাত্রা মাস্ট। এবং দেখো খুব সুন্দর করে চার্ট, এভাবে তোমাকে টাইপ করে করে পড়ানো হবে যেন তোমার কোনোভাবে আসলে কমতি না থাকে। আমাদের যেভাবে 15টা কোশ্চেন কমন পাইলে আমরা চান্স পাবো ইনশাল্লাহ। ফিজিক্স আমাদের 15টা ঠিক করতে হবে আমাদের। ওকে, তাহলে অভিকর্ষ ত্বরণ, এরপর হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, পৃথিবীর ঘনত্ব, মুক্তিবেগ যা আছে এগুলো একক মাত্রা খুব সুন্দর করে তোমাকে পড়তে হবে, এখানে কোনো ছাড় নাই। এবার আসো এখানে আবার টাইপ সংখ্যাগত মান আছে। দেখো যে মেরু অঞ্চল, তো সবচেয়ে বেশি এই যে 45 ডিগ্রি অক্ষাংশে এবার যেন কোন কোন ভার্সিটিতে আসছিল আমার মনে হচ্ছে না, বাট 45 ডিগ্রি অক্ষাংশে এসেছিল, রাবিতে মনে এসেছিল নাকি। তো যাক, মেরু অঞ্চল, বিষুব অঞ্চল, ক্রান্তি অঞ্চল, এই যে সংখ্যাগত মানগুলো জানতে হবে এবং বিভিন্ন যে মুক্তিবেগের মান সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে আসো মুক্তিবেগ সংক্রান্ত যে কিছু বিষয়গুলো রয়েছে, যে আসলে তাদের যে কন্ডিশন, অর্থাৎ মুক্তিবেগের A to Z কন্ডিশন, কোনটা উপবৃত্তাকার, কোনটা পরাবৃত্তাকার, ঠিক আছে, কোনটা অধিবৃত্তাকার পথে ফিরে যাবে, কোনটা পৃথিবীতে ফেরত আসবে, কোনটা আসবে না। তো এগুলো তো আসলে ক্লাসে রিলেট মানে টোটাল পড়াবো, আমি জাস্ট তোমাকে একটা ধারণা দিচ্ছি। মুক্তিবেগের কন্ডিশন A to Z, কন্ডিশন 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 A to Z, কন্ডিশন হচ্ছে A to Z, বুঝছো? ওকে, নেক্সট। এবার দেখো টাইপ ম্যাথ, আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তুমি এখান থেকে ম্যাথ আসার পসিবিলিটি খুবই কম, এবং আসলে একটু প্যাচালা ম্যাথ দিতে পারে বা সহজ ম্যাথ আসতে পারে। এখানে দেখো যে এখানে ম্যাথ সুন্দর করে করে দিচ্ছি যে এইচ উচ্চতা বিকর্ষ ত্বরণের 1/n হলে তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবে, এই সূত্রে ম্যাথ আসতে পারে। এইচ উচ্চতা যদি x% থাকে তাহলে এই সূত্রে আসতে পারে, বা ডি গভীরতা বিকর্ষ ত্বরণ আসলে এই সূত্রে আসতে পারে, বা ডি গভীরতা বিকর্ষ ত্বরণের 1/n হলে গভীরতা এই ইয়ে আসতে পারে, এবং ডি গভীরতায় ত্বরণ ভূপৃষ্ঠের x% হলে এটা এই সূত্র হতে পারে। এবং বিভিন্ন গ্রহে জি এর মানের তুলনা আমরা যে এই যে শর্টকাট সূত্রগুলো জানি আমরা এই দুটো দিয়ে করব। এবং কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কিন্তু আমাদের পর্যায়কাল, এরপরে হচ্ছে আমাদের বেগ আছে, উচ্চতা আছে, তার মধ্যে আসলে এই কনভারসেশন গুলো জরুরি। নিচেরটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট উপরেরটা যে পর্যায়কালটা দিয়ে কিন্তু আমাদের দেখতে হইতে পারে। তাহলে একটা কম্প্যাক্ট প্রিপারেশন তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে কেপলারের সূত্র দা মোস্ট ইম্পর্টেন্ট, এন্ড ফাইনালি যে সূত্রটা ছিল সেটা হচ্ছে কেপলারের সূত্র। ওকে, তারপর আসে এবার থিওরিতে আসে। থিওরিতে আসলে যেটা হবে সেটা হচ্ছে এই চার্ট থেকে মানে খুবই কমন পড়ে যে বিভিন্ন জায়গায় তোমার আসলে জি এর যে মানটা রয়েছে, পৃথিবীর কেন্দ্রে ব্যাসার্ধের অর্ধেক গভীরতায়, পৃথিবী পৃষ্ঠে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, ব্যাসার্ধের সমান উচ্চতা নিয়ে এই লাস্টে যে জি এর মানগুলো একটা জিরো, হ্যাঁ, যদি কোথায় পৃথিবীর কেন্দ্রে হয়, পৃথিবী পৃষ্ঠে হয় কত, জি হয়, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক গভীরতাতে কি হবে, G/2 হবে। এই যে এই জিনিসগুলো কিভাবে আসছে না আসছে ডিটেল ব্যাখ্যা তো থাকবেই। মানে আমি তোমাকে বলতে চাই এই ছকটা তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা ছক মনে করো তোমার জিএসটির জন্য, ঠিক আছে? তো এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, যা যা আছে আর কি পড়ে নিবা, কোনো সমস্যা নেই। এবার আসেন পদার্থের গাঠনিক ধর্ম। ইয়েস, মাত্রা একক যদি কোনো কোনো অধ্যায় থেকে কোশ্চেন করে সেটা প্রথম পত্র থেকে হবে। আর এখানে 3টা অধ্যায় মানে দূরে এগিয়ে আছে। একটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, এরপরে হচ্ছে কাজ ক্ষমতা এবং হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। ঠিক আছে, পদার্থের গাঠনিক ধর্ম। এরপরে তুমি মহাকর্ষ বিকর্ষ, এই 4টা অধ্যায় থেকেই একক মাত্রা আসবে। মহাকর্ষ বিকর্ষ আমি তোমাকে এটা মানে এক প্রকার হরফ করে বলতে পারি, এবং মানে 100% যদি প্রথম পত্র থেকে আসে, দ্বিতীয় পত্র শেষে আলাদা বলবো, প্রথম পত্র থেকে আসে এই 4টা অধ্যায় থেকে মাত্রা একক আসবে। দেখে নিও, তুমি মিলাই নিও। আচ্ছা, এবার দেখো পীড়ন একক কি, মানে যা যা আছে তুমি সুন্দর করে এটা একবার দেখে নিবা, মানে এটা তোমার প্রিপারেশন। ওকে, এরপরে দেখো খুব সুন্দর করে আমি প্রত্যেকটা একক মাত্রা দিয়ে রাখছি এখানে। এবার টাইপ থিওরি, থিওরির মধ্যে রে ভাই স্পর্শ কোণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ স্পর্শ কোণের সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সাধারণ পানি ও কাচের ভেতরকার স্পর্শ কোণ 8 ডিগ্রি, বিশুদ্ধ পানি পরিষ্কার কাচের স্পর্শ কোণ 0 ডিগ্রি, পারদ কাচের ভেতরকার স্পর্শ কোণ 140 ডিগ্রি, যা আছে A to Z, এবং এগুলো সব ইম্পর্টেন্ট থিওরি নিয়ে চলে আসছি। যেমন দেখো অধিকাংশ ধাতু পদার্থের ক্ষেত্রে প্রয়োজন অনুপাতের মান হচ্ছে 0.3, এবং হচ্ছে অশ্বভার বায়ু ওজনের পীড়ন গুণ ক্ষেত্রফল, এই যে ব্যাপারগুলো, এবং রূপা ও পানির ভেতরকার স্পর্শ কোণ 90 ডিগ্রি, স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা যা আছে A to Z, এটা হচ্ছে A to Z। এটা তোমাকে থিওরি দেখা লাগবে যে স্থিতিস্থাপক সম্পর্কিত রাশিমালা কারা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আংশিক স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, ঠিক আছে, পীড়ন, বিকৃতি, এভরিথিং, এই ব্যাপারগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে ইনশাআল্লাহ। ওকে,
এরপরে এখানে দেখো সংশক্তি বল, আসঞ্জন বল, কলমের নিবের কালির প্রবাহ, ফাউন্টেন পেন কালির সান্দ্রতা ধর্মের উপরে ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে, পৃষ্ঠটান কিছু সম্পর্কিত ঘটনা, নিচের কোনটি সঠিক এই টাইপের কথাবার্তা চলে আসে, সূচ পানিতে ভাসা, এটা হচ্ছে পৃষ্ঠটান সম্পর্কিত, তেল ঢেলে সমুদ্র শান্ত করা, কর্পূর পানিতে নাচানাচি করা, পানির উপর তেল ছড়িয়ে পড়া, এবং ফাইনালি এবং এখানে আরো একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সান্দ্রতার ক্রম। এটা খুব ভালো করে দেখা লাগবে। দেখো এগুলোর সাথে কিন্তু আরো কিছু অ্যাড হবে, হ্যাঁ, বাট আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে ইয়ে করছি, কনফিডেন্ট আর তোমাকে গ্রো করার জন্য ব্যাপারটা বুঝাই দিচ্ছি যে আসলে এইভাবে প্রিপারেশন নাও, তুমি ওই ওইতে প্রিপারেশন নিলে প্রিপারেশন না, ঠিক আছে। সান্দ্রতার ক্রম ভাইয়া মোস্ট 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 ইম্পর্টেন্ট, বুঝছো? এবং এই যে ব্যাপারগুলো, আচ্ছা এরপরে চলে আসো টাইপ ম্যাথ হচ্ছে পৃষ্ঠটান নির্ণয় সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, ঠিক আছে, পীড়ন ও বিকৃতির সংক্রান্ত গাণিতিক প্রয়োগ। আচ্ছা পৃষ্ঠটান নিয়ে তোমাকে বেশি দেখা লাগবে। পৃষ্ঠটান মানে হচ্ছে টি মানে হচ্ছে এফ বাই এল আছে। পীড়ন বিকৃতি এখানে সবচেয়ে বেশি আসে। সান্দ্রতাঙ্ক, সান্দ্রবল, প্রান্তিক বেগ এটা খুব একটা গুরুত্বপূর্ণ নহে। স্থিতিস্থাপক গুণাঙ্ক এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে বুঝতেছো, ইয়ং এর গুণাঙ্ক। আমরা যদি এখানে একটা ম্যাথের কথাই বলি সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের কথা আমাকে বলা লাগবে, তো এটা ভুলে গেলে চলবে না। পয়সনের অনুপাত সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, ঠিক আছে। আচ্ছা এখানে পানিতিক লিখে ফেলছে, আচ্ছা গাণিতিক হবে। ওকে, কৃতকাজ নির্ণয় সংক্রান্ত, এবং দেখো সেখানে সুন্দর করে 1 নাম্বার 2 নাম্বার দেওয়া আছে, এই কয়টা ছকের মধ্যে দেখলে ইনাফ। ওকে, আচ্ছা তো এটা হয়ে গেছে, ওই কটা ম্যাথ দেখলে হয়ে গেছে। ইয়ং এর গুণাঙ্ক দ্য মোস্ট, প্রয়োজনীয় অনুপাত, ইয়ং এর গুণাঙ্কের সাথে প্রয়োজনীয় অনুপাতটা বলতে ভুলে গেছি আমি। প্রয়োজনীয় অনুপাতের ম্যাথটা একটু তোমাকে ভালো করে দেখা লাগবে, না এখানে কোনো রকমের কোনো ছাড় দেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, এরপর আসো পর্যাবৃত্তিক গতি। এখান থেকে একক মাত্রা আসার পসিবিলিটি খুবই কম, তারপর যদি আসে স্প্রিং বিভাগের মাত্রা আসতে পারে, কম্পাঙ্কের মাত্রা আসতে পারে, সেটা বলে দিছি। ওকে, তারপর টাইপ থিওরিটি এখানে খুব ভালো করে পড়তে হবে, এবং এখানে সরল দৈর্ঘ্যের বেশ কিছু ঘটনা রয়েছে। দোলনকাল বাড়বে বা জি এর মান কমবে দোলকটি খনিতে বা পাহাড়ের উপরে নিলে, হ্যাঁ, মানে এই যে তোমার এই যে ঘটনাগুলো রয়েছে, যে দোলনকাল কমবে কখন, ঠিক আছে, সরল দৈর্ঘ্যের দোলনকাল বাড়বে কোথায় কোথায়, তারপরে হচ্ছে দেখো দোলনকাল অসীম হবে কোথায় কোথায়, এই জায়গাগুলো তোমাকে আবার দেখতে হবে, ঠিক আছে। এবং দেখো যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বিকর্ষ ত্বরণ জি এর সমানুপাতিক, পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশ বিকর্ষ ত্বরণকে আদর্শ মান ধরা হয়, এখানে যা যা আছে খুব ভালো করে তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। এবার আসো টাইপ ম্যাথ হচ্ছে সরল দোলক সংক্রান্ত মানে বুঝতেছো, টি মানে হচ্ছে 2π√L/g, এবং আরেকটা হচ্ছে 2π√M/k, খুব একদম গবেষণা করে ব্যাপারটা তুলছে। এই যে আরেকটা দেখো শর্টকাট আছে, হ্যাঁ, গ্রহের যে ভরগুলো আছে, গ্রহের যে অঙ্কগুলো আছে, তারপরে যে এফ মানে 1/t, এটা হচ্ছে কি, এটা দিয়ে হচ্ছে আমরা কম্পাঙ্ক বের করতে পারি। এরপরে দেখো ত্বরণের সূত্র, এরপরে দেখো এই যে এইটা সবচেয়ে বেশি, এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ, ঠিক আছে। ব্যবকলনীয় সমীকরণ রাজশাহী ভার্সিটিতে সরাসরি কমন ছিল, ব্যবকলনীয় সমীকরণ, সেটা তো বুঝতেছো। ব্যবকলনীয় সমীকরণ মানে হচ্ছে ডি স্কয়ার ইজ ডিডি স্কয়ার, ঠিক আছে। এরপরে বেগ, ভি মানে এখানে একটা ওমেগা হবে, ওমেগা এর উপর স্কয়ার এক্স এর উপর স্কয়ার। ভি ম্যাক্স এইটা আরেকটা গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ বেগ বের করতে বলবে। স্প্রিং সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, আচ্ছা ডাব্লু মানে হচ্ছে হাফ, এটা হচ্ছে কে, এটা হচ্ছে এক্স এফ এর উপর স্কয়ার, এটা হচ্ছে এক্স আই এর উপর স্কয়ার, এটা হচ্ছে কৃতকাজ সংক্রান্ত। তবে এখানে যদি তুমি আমাকে বলো কোনটা কোনটা, ব্যবকলনীয় সমীকরণ, ভি ম্যাক্স, এবং হচ্ছে সরল দোলক সংক্রান্ত, এবং এই যে এটা গ্রহের যে ম্যাথগুলো রয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আসো যে এখানে তোমার কিছু লেখচিত্র অর্থাৎ টাইপ লেখচিত্র আছে, সে টাইপ লেখচিত্রটা যদি আমরা একটু দেখি তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। তুমি খেয়াল করে এখানে আমি 3টা অলরেডি আঁকিয়ে ফেলেছি, যে জি ভার্সেস টি স্কয়ারের গ্রাফটা কেমন, এল ভার্সেস টি স্কয়ারের গ্রাফটা কেমন, টি স্কয়ার ভার্সেস 1/j এর গ্রাফটা কেমন, এবং সেখানে সুন্দর করে দিয়ে দিয়েছি যে সরল বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে সাইনটা সদিশ থাকে, তারপরে বেগ বনাম সময় কসটা সদিশ থাকে, ত্বরণ বনাম সময় লেখচিত্রতে ঋণাত্মক হচ্ছে সাইন সদিশ, এল ভার্সেস টি স্কয়ার মূলবিন্দু সরল রেখা, জি ভার্সেস দেখো জি ভার্সেস টি স্কয়ার, এই যে জি ভার্সেস টি স্কয়ার আয়তাকার অধিবৃত্ত, এটা আসতে পারে টি স্কয়ার ভার্সেস 1/j মূলবিন্দু সরলরেখা, যে টি স্কয়ার ভার্সেস 1/j। তো এই জিনিসগুলো একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা এরপরে আসো আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাসও একটা মোটামুটি সূত্র সমীকরণ বেসড একটা অধ্যায়, এবং হচ্ছে থিওরি বেসড একটা অধ্যায়, ঠিক আছে। ওকে, তাহলে গড় মুক্ত পথের নির্ভরশীলতা, দেখো এখানে প্রথমে থিওরি নিয়ে চলে আসছি, এখানে আসলে একক মাত্রা খুব একটা আসে না, তবে এখানে বেশ কিছু সংখ্যাগত মান কিন্তু আসে, হ্যাঁ, যে সংখ্যাগত মান কিন্তু আসে। তো সংখ্যাগত মানগুলো কোনটা আসে, সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, হ্যাঁ, এরপর আরো যে বিষয়গুলো রয়েছে আর কি। ওকে, তো এখানে সম্পর্কটা সবচেয়ে বেশি ভালো করে দেখতে হবে, সম্পর্ক, এই সম্পর্কগুলো তোমাকে খুব ভালো করে দেখতে হবে, যেমন গড় মুক্ত পথ, তারপরে হচ্ছে তোমার এই যে ল্যামডার সাথে কার কি সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক দেখো এখানে সুন্দর করে নোট করে দিচ্ছে, মানে এগুলো তোমাকে দেখতে হবে। এরপরে যদি সংখ্যাগত মান বললাম না, যে সংখ্যাগত মানগুলো, 1 পারমাণবিক গ্যাস অণু স্বাধীনতা মাত্রা 3,
রৈখিক গতির স্বাধীনতার মাত্রা 3, আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা 3, আবর্তনরত কণার স্বাধীনতার মাত্রা 5, দ্বিপারমাণবিক গ্যাস অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন অণুর স্বাধীনতার মাত্রা 5, 3টি রৈখিক গতির জন্য হচ্ছে এবং 2টি ঘূর্ণন গতির জন্য বিশেষ তথ্য কার কত সাল খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এবং দেখো এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা একেবারে বোল্ড করে করে এবং যে সংখ্যাগত মানগুলো প্রয়োজন, এটা তো খুবই গামার মানগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, সেটা তাপগতিবিদ্যাতেও আসে এবং এখান থেকেও চলে আসতে পারে ডিরেক্ট। এবং বয়লের সূত্রর যে সম্পর্কগুলো রয়েছে এবং চার্লসের সূত্রের যে সম্পর্কগুলো রয়েছে, পরম শূন্য তাপমাত্রার যে ব্যাপারগুলো রয়েছে সেটা তুমি দেখতে পারো। যে তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়, গ্যাসের গতিশক্তি সম্পূর্ণরূপে লোপ পায়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলছে। এবং 273 ডিগ্রি সেন্টিগ্রেড বা -273.1 ডিগ্রি সেন্টিগ্রেড বড় করে চোখ করে তাকাই, প্রত্যেকটা মানগুলো দেওয়া আছে, এগুলো তোমাকে দেখতে হবে ভাইয়া। এবং দেখো একটু লক্ষ্য করি গুরুত্বপূর্ণ কি তথ্য, মানে এই যে দেখো খুব তথ্যের একটা ভান্ডার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যেগুলো তোমাকে একটু কষ্ট করে পড়া লাগবে, কষ্ট করে একবার পড়া লাগবে, এগুলো সব থিওরির মধ্যে কিন্তু, ঠিক আছে। এই যে ক্লসিয়াসের সমীকরণ, ম্যাক্সওয়েলের সমীকরণ, বোলজম্যানের সমীকরণ, মানে যেগুলো আসতে পারে দেখো সুন্দর করে বোল্ড করে দিছি, যেন তোমার মানে পিডিএফটা তুমি ওপেন করলেই যেন তোমার কাছে সহজে ব্যাপারগুলো আত্মস্থ হয়ে যায়। এবং হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়ার যে পূর্বাভাস নির্ণয়, এটা একটা দেখতে হবে। এবং আর্দ্রতাভিত্তিক সংক্রান্ত একটি ঘটনা, যেটা রাবি থেকে প্রশ্ন হয়েছিল, রাবিতে প্রশ্ন হয়েছিল এখান থেকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখতে হবে। আবার দেখো যে আদর্শ গ্যাসের স্থিতিশক্তি 0, বায়ু 184 ডিগ্রি সেন্টিগ্রেড, হাইড্রোজেন -269 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তরল হয়। এই যে যা যা লাগবে আর কি সুন্দর করে একেবারে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কারণ এই অধ্যায়টা বেশি থিওরিক্যাল অধ্যায়, তো এটা তোমাকে দেখতে হবে ভাই, কোনো কথা হবে না। এবার টাইপ ম্যাথে আসো, হ্রদের বা পুকুরের গভীরতা নির্ণয় সংক্রান্ত। দেখো এখানে 3টা শর্টকাট সূত্র দেওয়া আছে, এগুলো আমাদের ক্ষণ ভেদে এবং বিশেষ ভেদে অঙ্কগুলো করতে হবে, ক্লাসে সেটা আমি করাই দেবো। আদর্শ গ্যাসের সমীকরণটা তোমাকে ভালো করে দেখতে হবে, যে P1 nRT, এবং এখানে যদি আমরা ভাঙে দিই এন কে, তাহলে m/m হয়। আচ্ছা, তারপরে এন মোল গ্যাসের গতিশক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা 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 থেকে ম্যাথ আসে, খুব ভালো ম্যাথ আসে, বুঝছো। গড় মুক্ত পথ, এই যে যে সম্পর্কগুলো দেখলা সেটা আবার দেখতে হবে। আপেক্ষিক আর্দ্রতা খুব একটা গুরুত্বপূর্ণ না, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এন মোল গ্যাসের গতিশক্তি এবং আদর্শ গ্যাসের সমীকরণটা। হ্যাঁ, হ্রদের বা গভীরতা শর্টকাটের এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে এইগুলো আমরা পড়ছি, আমি আরেকবার তোমাকে বলে দিতেছি। আর এটা হচ্ছে গ্যাসের সমন্বয়ের সূত্র, চার্লসের সূত্র, এই সম্পর্কগুলো লাগে। এবং গ্যাসের মূল গড় তাপমাত্রা সম্পর্ক, যে CRMS, এগুলো প্রশ্ন চলে আসে, নিচের কোনটা সঠিক, 3RT/m। এখানে বেশ কিছু এই সমীকরণগুলো তোমাকে বারবার লিখতে হবে। CRMS এর সাথে হচ্ছে সম্পর্ক √T, C1C2/T1T2। এবং দেখো যে CRMS 3p/ρ, CRMS 3p/m। হ্যাঁ, গ্যাসের চাপ ρ মানে গ্যাসের ঘনত্ব, গ্যাসের গতিশক্তি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ আমি আবারও বলেছি যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আমি লিখে রাখছি nR2। তো এই যে ব্যাপারগুলো তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো। আর কিন্তু তেমন কিছু নেই, তবে এখানে টাইপ সূত্র সমীকরণগুলো খুব ভালো করে দেখবা। টাইপ সূত্র সমীকরণগুলো এই অধ্যায়গুলো থেকে টাইপ সূত্র সমীকরণ খুব ভালো করে দেখতে হবে, এগুলো কিন্তু কোনোভাবে মিস বা ভুল করা যাবে না। তো আশা করি একটা কম্প্যাক্ট মানে প্রস্তুতি বা প্রিপারেশন তুমি কিভাবে নিবা, কিভাবে সাজাবা, সেই ব্যাপারটা তুমি ধারণা পেলা। আমি তোমাকে একটা ওভারঅল ফিজিক্স টোটাল একটা ধারণা দিয়ে দিলাম, ঠিক আছে। তো পরবর্তী পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। এবং এই যে কোর্সটা আমি বললাম, এই কোর্সটা তোমাদের একটা স্যাটিসফাইড কোর্স হবে। 20 রমজান থেকে আমি ক্লাসটা শুরু করতেছি। ফিজিক্সের যা যা সমস্যাগুলো রয়েছে আমি 10টা ক্লাসের মধ্যে সলভ করার চেষ্টা করবো, এবং পরবর্তীতে আমার সাজেশন পিডিএফ তো থাকবেই, আশা করি সেটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অবশ্যই বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।